প্রথমেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আমি ইস্পিতা ধর, ভোলাগড়ি আহমদিয়া হাই মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত। আজকে সেমিস্টার 4 এর অন্তর্গত ইউনিট 7 কনজিউমার এডুকেশন প্রোটেকশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্তর্গত ফার্স্ট চ্যাপ্টার আমরা কনজিউমার এডুকেশন নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করবো। আমরা প্রথমেই আলোচনার শুরুতেই চলে যাব। আমাদের প্রথম যে স্লাইড সেটা হলো উপভোক্তা কারা। কনজিউমার এডুকেশন আমরা পড়বো, কিন্তু তার আগে তো জানতে হবে কনজিউমার বা উপভোক্তা কাদেরকে বলছি। আমি এক কথায় যদি বলি, যে ব্যক্তি বা কোনো ব্যক্তি যখন কোনো কিছুর বিনিময়, মূলত অর্থের বিনিময়, কোনো পণ্য বা কোনো পরিষেবা যখন ক্রয় করছে এবং সেটা ব্যবহার করছে, তাকে আমরা উপভোক্তা বা কনজিউমার বলে থাকছি। তা আমরা এখানে স্লাইডের সংজ্ঞাটা একবার আমরা দেখে নেব। যে উপভোক্তা বলতে বোঝায় একজন ব্যক্তি যিনি কোনো কিছুর বিনিময়ে, মূলত সাধারণত অর্থের বিনিময়ে বাজার থেকে বিভিন্ন পণ্যদ্রব্য বা এবং পরিষেবা ক্রয় করে থাকেন বা অথবা ভাড়া নিয়ে থাকেন, তাকেই আমরা কিন্তু বলছি কনজিউমার বা উপভোক্তা। তা এইখানে আমরা কিন্তু দেখো সংজ্ঞার মধ্যে কি দেখলাম, পণ্যদ্রব্য এবং পরিষেবা। এই পণ্যদ্রব্যটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি বস্তু, পরিষেবা জিনিসটা একটু ক্লিয়ার করে দেবো তোমাদের কাছে। পরিষেবা কি, যে অনেক সময়তেই আমরা জিনিস ধরো কিনছি না, কিন্তু আমরা হয়তো অসুস্থ হলাম, আমরা হাসপাতালে গেলাম, আমরা হয়তো ডাক্তার দেখালাম, অনেক সময়তে আমরা হয়তো হাসপাতালে ভর্তিও হতে হলো আমার চিকিৎসার জন্য, তাই তো? তা সেইখানে আমরা কিন্তু দেখো অর্থের বিনিময় আমরা একটা ফিস দিচ্ছি, সেই অর্থের বিনিময়ে কিন্তু আমরা চিকিৎসা পরিষেবাটা কিন্তু আমরা উপভোগ করছি বা আমরা চিকিৎসা পরিষেবাটা পাচ্ছি। অর্থাৎ এই যে জিনিসগুলো, সেটাকে বলা হচ্ছে কিন্তু পরিষেবা। এখানে দেখো আরেকটা বলছে, উপভোক্তা হলেন, এটা একটা লাইনে লেখা আছে, উপভোক্তা হলেন যে কোনো পণ্য বা পরিষেবা ব্যবহারকারী যা তিনি অর্থের মাধ্যমে পেয়ে থাকেন। অতএব আমরা জানলাম কিন্তু উপভোক্তা কাকে বলছে বা কনজিউমার কাকে বলছে। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কি না, উপভোক্তা শিক্ষার সংজ্ঞা, কনজিউমার এডুকেশনের ডেফিনিশন। কাকে বলছে না, পণ্য ও পরিষেবা ক্রয়ের সময় কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য, এফেক্টিভ ডিসিশন নেওয়ার জন্য ব্যক্তিকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ প্রদানের যে প্রক্রিয়া, তাকেই কিন্তু আমরা বলছি কি উপভোক্তা শিক্ষা। মানে কোনো ব্যক্তি যখন কোনো পণ্য বা পরিষেবা কিনতে যাবে, তখন তাকে আমরা ওই পরিষেবা বা জিনিসটা কেনবার জন্য তাকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ প্রদানের যে প্রক্রিয়া, তাকেই আমরা বলছি কনজিউমার এডুকেশন। এবার এই কনজিউমার এডুকেশনের মাধ্যমে আমরা তিনটে জিনিস করতে পারি বা হয়ে থাকে। কি কি? একদম প্রথম দেখো, উপভোক্তাকে বিভিন্ন পণ্যদ্রব্য এবং পরিষেবা সম্পর্কে সচেতন করে তোলা হয়। কারণ আমাদের কোনো জিনিস বা পরিষেবা যাই প্রয়োজন হোক না কেন, সেটা কিন্তু সেই জিনিস বা পরিষেবা এখন মার্কেটে কিন্তু একাধিক কোম্পানির একাধিক জিনিস বা পরিষেবা অ্যাভেলেবল। তাহলে আমার প্রয়োজন অনুযায়ী বা পণ্যের গুণাগুণ অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে সিলেক্ট করতে সাহায্য করে কে না, আমাদের কনজিউমার এডুকেশন। 2 নম্বর দেখো, পণ্য পরিষেবা ব্যবহার সম্পর্কে দক্ষ করে তোলা যায়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। কিরকম না, আমি পরিষেবা বা দ্রব্যটা সেটার উপভোক্তা মানে শিক্ষার দ্বারা জ্ঞান লাভ করে আমি সঠিকভাবে নির্বাচন করলাম, কিন্তু নির্বাচন করার পর ওই পণ্য বা ওই দ্রব্য বা পরিষেবাটা
আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমি সেটা পুরোপুরি ইউটিলাইজ করতে পারবো বা আমি স্যাটিসফাই হব। অতএব সেই পণ্য এবং পরিষেবার ব্যবহার সম্পর্কেও কিন্তু দক্ষ এবং সচেতন করে তোলে আমাদের কনজিউমার এডুকেশন। তারপরে আসছি আমরা কি, উপভোক্তাকে তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে অবহিত করা বা সচেতন করা যায় এই কনজিউমার এডুকেশনের দ্বারা। প্রাপ্য অধিকার, অনেকগুলো অধিকার আছে, আমরা পরবর্তীকালে অনেক বিস্তারিতভাবে সেটা পড়বো। ছোট করে যদি বলি যে আমি সঠিক ব্যবহার, যে বিক্রেতার তার থেকে আমি সঠিক ব্যবহার আশা করব, ন্যায্য মূল্যে সঠিক জিনিসটা আমি পাওয়ার আশা রাখবো, এবং তার সাথে সাথে সেইটি ব্যবহারের সময় যদি কোনো অসুবিধার সম্মুখীন হই আমরা ওই পণ্য বা পরিষেবার দ্বারা ব্যবহারের মাধ্যমে, তখন কিন্তু সেই অসুবিধা বা সমস্যার সমাধানটাও কিন্তু আমরা আশা করব বা আমার অধিকারের মধ্যে পড়ছে। তাহলে এবার এটা এই স্লাইডের দ্বারা আমরা জানলাম উপভোক্তা শিক্ষা জিনিসটা কি। এর পরবর্তী স্লাইডে আমরা যাব উপভোক্তা শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স। একদম প্রথমেই দেখো এখানে উপভোক্তা শিক্ষার প্রথম যে গুরুত্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সঠিক এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। এই যে আমি একটু আগেই বললাম, আমাদের যে পণ্য বা পরিষেবাটা প্রয়োজন সেইটা কিন্তু আমাদের মার্কেটে কিন্তু অনেক বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পরিষেবা বা পণ্য কিন্তু অ্যাভেলেবেল। এবার আমার প্রয়োজন অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী কোন পণ্য বা কোন পরিষেবাটা সঠিক সেইটার সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পারি আমাদের উপভোক্তা শিক্ষার মাধ্যমে। দেখো আমাদের লাইনটা আমি যেটা বললাম এখানে, দেখো এই 1 নম্বর পয়েন্টটা কি বলছে, উপভোক্তা শিক্ষার মাধ্যমেই মানুষ পণ্য এবং পরিষেবাগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে। এর ফলে ক্রয় করার সময় মানুষ তাদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী পণ্য দ্রব্য এবং পরিষেবা কিন্তু নির্বাচন করতে পারে চাহিদা এবং পছন্দ অনুযায়ী। 2 নম্বরে গুরুত্ব কি, সচেতনতা বৃদ্ধি। এই উপভোক্তা শিক্ষার মাধ্যমে কিন্তু কনজিউমারদের মধ্যে অনেক বিষয়ে কিন্তু সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে, যা কনজিউমারদের সুবিধে পেতে বা সুবিধা দিতে সাহায্য করে। যেমন দেখো সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন বিষয়ে কিন্তু সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে এই উপভোক্তা শিক্ষার মধ্যে। একদম প্রথম দেখো পণ্য দ্রব্যের নিরাপত্তা। দেখো পণ্য দ্রব্যের নিরাপত্তা, পণ্যের মান, পণ্যদ্রব্যের নিরাপত্তা মানে কোন জিনিসটা, ওই যে বলেছিল মার্কেটে অনেক রকমের কিন্তু পণ্য কিন্তু অ্যাভেলেবেল, কোনটা আমার জন্য নিরাপদ বা আমার জন্য কোনটা উপযোগী সেটা নির্বাচন করা, সেইটা নির্বাচন করতে কিন্তু সচেতন করে নাগরিককে বা কনজিউমারকে এই উপভোক্তা শিক্ষা। তারপরে দেখো আসছে পণ্যের মান। পণ্যের মান কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা বাজারে বা মার্কেটে যে পণ্যগুলো পাওয়া যায় প্রত্যেকটা বা বেশিরভাগ পণ্যেরই কিন্তু সরকার বিভিন্ন মান নির্দেশ করে দিয়েছে। যেমন আমরা কয়েকটা মান নির্দেশক সূচক আমরা কিন্তু জানি কিরকম, যেমন ধরো হলমার্ক, আমরা কিন্তু তোমরা সবাই এই হলমার্ক শব্দটা সম্পর্কে জানো, ISI মার্ক, তাই তো, উল মার্ক, সিল্ক মার্ক, এগুলো কিন্তু আমরা কিন্তু জানি। অতএব এই মানদণ্ডগুলো বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন রকমের মানদণ্ড প্রযোজ্য, তাই সেই মানদণ্ডগুলো সম্পর্কে কিন্তু আমাদের সচেতন করে কনজিউমার এডুকেশন। তারপরে আসছে অসাধু বিক্রেতা, মানে যারা ক্রেতাদেরকে ঠকায় তাদের সম্পর্কে বা কিভাবে ঠকাতে পারে, কত রকম ভাবে ঠকায় সেই সম্পর্কে প্রশিক্ষণ বা সচেতনতা দিয়ে থাকে। তারপরে বলছে বেআইনি বা অসাধু বিক্রয় পদ্ধতি, মানে যেটা সঠিক পদ্ধতি নয় বিক্রয় সেই সম্পর্কে সচেতন করে।
উপভোক্তাদের সমস্যা এবং তার সমাধান ইত্যাদি সম্পর্কে কিন্তু মানুষকে সচেতন করে। মানে উপভোক্তারা কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেই সমস্যাগুলোর সম্মুখীন হলে সে কোথায় গিয়ে সেই সমস্যাগুলোর নিষ্পত্তি ঘটানো সম্ভব সেই সম্পর্কে সচেতন করে থাকে আমাদের উপভোক্তা শিক্ষা। আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসব, সেটা হলো জ্ঞান বৃদ্ধি। বিভিন্ন বিষয়ে কিন্তু কনজিউমারকে নলেজ দিয়ে থাকে বা তার জ্ঞান বৃদ্ধি করে থাকে আমাদের কনজিউমার এডুকেশন। কিরকম না, উপভোক্তাদের দায়িত্ব, এটা আমরা পরবর্তীকালে অন্য চ্যাপ্টারে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। মানে আমাদেরও কিন্তু উপভোক্তা হিসেবে কিছু দায়িত্ব আছে। আমরা হয়তো কোনো দোকানে গেলাম, কোনো জিনিস কিনতে গেলাম, দোকানদারকে বললাম এটা দিন, সে প্রোডাক্টটা দেওয়ার পর আমি অ্যাজ এ ক্রেতা হিসেবে, কনজিউমার হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। যেমন কোথা থেকে তৈরি হয়েছে, তার দাম কত, সেটা কবে তৈরি হয়েছে বা কত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, এই সমস্ত কিছু কিন্তু ক্রেতা হিসেবে বা কনজিউমার হিসেবে আমাদেরকেও দেখে নিতে হবে। অতএব এইগুলো কিন্তু আমাদের উপভোক্তার দায়িত্বের মধ্যে পড়ছে। তারপরে পড়ছে অধিকার, মানে ন্যায্য মূল্যে ন্যায্য জিনিস পাওয়া, সঠিক ব্যবহার পাওয়া, সেটা কিন্তু ক্রেতা বা কনজিউমারের অধিকারের মধ্যে পড়ছে। এবং তারপর উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কেও কিন্তু মানুষকে অবহিত হয়। উপভোক্তা সুরক্ষা আইন কি? যদি কনজিউমাররা কোনো সমস্যায়, কোনো পণ্য বা পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে তাদের সাহায্যের জন্য কিন্তু আমাদের উপভোক্তা সুরক্ষা আইন কিন্তু আছে। সেই সম্পর্কে কিন্তু জ্ঞান বৃদ্ধি করে থাকে আমাদের কনজিউমার এডুকেশন। আমরা পরবর্তী স্লাইডে দেখো 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি কি না, 4 নম্বর হলো আমরা দেখতে পাচ্ছি সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশ। সমালোচনামূলক চিন্তা ভাবনা বলতে কি বলছে এখানে দেখো, উপভোক্তা শিক্ষা সমালোচনামূলক চিন্তা ভাবনা দক্ষতা বৃদ্ধি করে। এর ফলে কি হচ্ছে, ব্যক্তি বিজ্ঞাপন এবং বিপণনের যে দাবি, মানে মার্কেটিং এর যে ক্লেম গুলো করে মার্কেটিং সংস্থা, তার মূল্যায়ন মানে সেটাকে যাচাই করতে পারছে। যেমন এখানে দিয়েছে, দেখো, অতিরঞ্জিত বিজ্ঞাপন, বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ইত্যাদি বুঝতে পারে এবং মূল্যায়ন করতে পারে। মানে আমি যদি এক কথায় বলি, সমালোচনামূলক চিন্তা ভাবনা বলতে আমার এর আগেও বলেছি, আমাদের মার্কেটে কিন্তু প্রচুর অনেক ধরনের জিনিস পাওয়া যায়। একই জিনিস বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে বিক্রি করছে। এবার আমরা কোনটা ছেড়ে কোনটা নেব, সেই যে কম্পেয়ার করে শুধু বিজ্ঞাপনের মানে চকচকে দারুণ অ্যাট্রাকটিভ বিজ্ঞাপনে আমরা দেখে কিন্তু জিনিস আমরা কিনবো না বা পণ্য বা পরিষেবা আমরা গ্রহণ করব না। তার আগে আমরা কম্পেয়ার করে দেখব সেটা কোনটা কতটা সঠিক, এবং সেই কম্পেয়ার করতে আমাদের সেই মানে সমালোচনামূলক যে চিন্তনটা, সেটা ডেভেলপ করতে সাহায্য করছে কিন্তু আমাদের কনজিউমার এডুকেশন। 5 নম্বর দেখো, প্রতারিত হওয়া থেকে সুরক্ষা। প্রতারিত হওয়া থেকে সুরক্ষা বলতে কি বলছে দেখো, উপভোক্তা শিক্ষা ব্যক্তিকে মিথ্যা বিজ্ঞাপন এবং অন্যান্য অনৈতিক ব্যবসায়িক প্রতারণা চিনতে এবং এড়িয়ে চলতে সাহায্য করে। অনেক সময়তেই আমরা দেখে থাকি বিভিন্ন কসমেটিক্স আমরা ব্যবহার করলে, বিজ্ঞাপনে দেখায় ব্যবহার করলে সুন্দর হওয়া যায়, কিন্তু সেটা কি আদতে সম্ভব? বা কোনো ক্রিম মেখে কি আমরা আমাদের গায়ের রং আমরা কি মানে আমাদের কমপ্লেক্সন কি পরিবর্তন করতে পারবো? অর্থাৎ এই যে ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন, সেগুলো থেকে কিন্তু আমাদের সচেতন হতে সাহায্য করছে কে না, কনজিউমার এডুকেশন। তারপরে কি আসছে 6 নম্বর পয়েন্ট দেখো, আর্থিক সাক্ষরতা। আর্থিক সাক্ষরতা দেখো, উপভোক্তা শিক্ষা
অর্থ পরিচালনা করতে সাহায্য করে এবং একই সাথে আর্থিক জালিয়াতি এড়ানোর জন্য মানুষের দক্ষতা বৃদ্ধি করে। এখন কিন্তু অনেকভাবে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে প্রতারণার শিকার হই। আমরা যদি আশপাশে যদি কান রাখি বা মানে চেষ্টা করি, আমরা কিন্তু শুনতে পাই বিভিন্নভাবে জালিয়াতি হয়েছে। তা সেইগুলো থেকে কিন্তু আমাদের সচেতন করে ক্রেতা সুরক্ষা দপ্তর বা আমাদের এই কনজিউমার এডুকেশন। দেখবে অনেক সময়তে আমরা যারা ফোন ব্যবহার করি, ব্যাংকের তরফ থেকে আমাদের মেসেজ আসে, অনেক সময়তে বিভিন্ন ভাবে মেল করা হয় কি না কোনোভাবেই কেউ কোনো আমাদের এটিএম কার্ড, ডেবিট কার্ড এগুলোর পিন বা কোনো ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। ওগুলো যদি আমরা অসচেতন ভাবে অন্য অচেনা ব্যক্তির সাথে যদি শেয়ার করি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক কিন্তু ক্ষতির আমরা সম্মুখীন হতে পারি। এবং এইটা সম্পর্কে সচেতন কিন্তু আমাদের করে কনজিউমার এডুকেশন। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম কনজিউমার এডুকেশন তোমার তার ইম্পর্টেন্সটা কি। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আমরা দেখছি, দেখো, উপভোক্তাদের সমস্যা। আমরা এতক্ষণ দেখলাম উপভোক্তা কারা, তারপর কি দেখলাম আমরা উপভোক্তার শিক্ষা কাকে বলছে, তার উপভোক্তার শিক্ষার ইম্পর্টেন্স, মানে কেন আমরা উপভোক্তার শিক্ষাটা বা আমাদের কি কি সাহায্য করে, উপভোক্তাদের কিভাবে কনজিউমার এডুকেশন সাহায্য করে। এরপর দেখো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি উপভোক্তাদের সমস্যা। তাহলে উপভোক্তা কনজিউমার এডুকেশনটা কেন, যাতে উপভোক্তারা বিভিন্ন সমস্যা যে সম্মুখীন হয় সেইটা থেকে যাতে তারা কম সেগুলো সমাধান করতে পারে বা যাতে সমস্যার সম্মুখীন না হয়। কিন্তু তা সত্ত্বেও তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে উপভোক্তারা। তা এইখানে দেখো আমরা এই স্লাইডে উপভোক্তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় সেইটা নিয়ে আলোচনা করা আছে। সবার প্রথমে আছে দেখো নিম্নমানের পণ্য বা পরিষেবা। অনেক সময়তেই কনজিউমাররা কিন্তু উপভোক্তারা কিন্তু নিম্নমানের তোমার পণ্য বা পরিষেবা পেয়ে থাকে বা সম্মুখীন হয়ে থাকে। যেমন ধর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এক্সাম্পল হিসেবে দেখো, ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য নিম্নমানের প্রসাধনী ব্যবহার করলে বিভিন্ন প্রকারের কিন্তু র্যাশ হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, দাগ অথবা অ্যালার্জি হতে পারে এবং ত্বক বিবর্ণ হয়ে যেতে পারে। সাময়িক আমাদেরকে সুন্দর দেখানোর জন্য আমরা বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময়তেই এমন কিছু কসমেটিক্স ব্যবহার করে ফেলি যার দ্বারা হয়তো বিজ্ঞাপন দাবি করছে যে এই খুব অল্প সময়ের মধ্যেই ত্বকের ঔজ্জ্বল্যতা ফিরে আসবে। সেই নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করে অ্যাডভার্টাইজমেন্টের যে জালে আমরা পা দিয়ে অনেক সময়তেই কিন্তু আমরা নিজেদের ক্ষতি করে ফেলি, যার দ্বারা আমরা কিন্তু উপভোক্তারা বা কনজিউমাররা কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমার প্রথম সমস্যা হলো নিম্নমানের পণ্য বা পরিষেবা অনেক সময়তেই কিন্তু কনজিউমাররা পেয়ে থাকে। তার পরবর্তী উপভোক্তাদের সমস্যা দেখো, বিশুদ্ধ পণ্য প্রাপ্তিতে অসুবিধা। অনেক সময়তেই ন্যায্য মূল্য দিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল বা নিম্নমানের কিন্তু পণ্য বা পরিষেবা বিক্রয় করে থাকে। এইটা কিন্তু একটা অন্যতম সমস্যা উপভোক্তাদের। দেখো প্রথম সংবেদ কি বলছে, ভেজাল দ্রব্য এবং মান নিয়ন্ত্রণের অভাবের কারণে ভোক্তারা আসল বা উচ্চ মানের পণ্য নাও পেতে পারে। এটা কিন্তু অনেক সময়তেই হয়ে থাকে এবং আমাদের অজান্তেই হয়ে থাকে, তাই তো? দেখো উপভোক্তারা অজান্তেই ভেজাল বা নকল পণ্য কিনতে পারেন যা তাদের স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে। এটা কিন্তু অনেক সময়তেই হয়ে থাকে, আমরা কিন্তু এটা দেখে থাকি। কিরকম, অনেক সময়তেই দেখবে রাস্তাঘাটে আমরা দেখতে পাই বড় বড় নামি কোম্পানির বিভিন্ন প্রসাধনী জিনিস রাস্তায় কিন্তু একদম নতুনের মতো প্যাকিং করে বিক্রি হচ্ছে, কিন্তু এমআরপি যা আছে তার কিন্তু অর্ধেকেরও প্রায় কম দামে অনেক সময় কিন্তু হয়ে থাকছে। অতএব যখন
একটা যে এমআরপি আছে, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আছে, তার অর্ধেকেরও কম দামে যখন ওই প্রসাধনী গুলো বিক্রি হচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে কিন্তু ওগুলো কিন্তু নকল, তাই তো? অর্থাৎ এই ধরনের প্রতারণারও কিন্তু বা সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে থাকে আমাদের উপভোক্তারা। তবে এই প্রসঙ্গে একটা জিনিস আমি তোমাদের ছোট করে বলে রাখি, অনেক সময়তেই এটা সচেতনতা বাড়ানোর জন্য তোমাদেরকে বলছি, অনেক সময়তেই দেখবে আমরা বাড়িতে কিন্তু বিভিন্ন কোম্পানি প্রোডাক্টস ব্যবহার করি, যেমন ধরো ডিওড্রেন্ট ব্যবহার করে থাকি, ক্রিম, মাথার তেল, প্রসাধনী যাকে বলছি কসমেটিক্স ব্যবহার করে থাকছি। এইবার ওই প্রসাধনী গুলো যখন শেষ হয়ে যাচ্ছে, আমরা কি করছি, ওর যে তোমার বটল গুলো আছে আমরা কিন্তু ফেলে দিচ্ছি ডাস্টবিনে। কিন্তু অনেক সময় দেখি এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ফেলবো তো অবশ্যই, কি করব আমরা, সেইটা ওই যে প্রোডাক্টটার যে বটল গুলো একটু হলেও ড্যামেজ করে আমরা ফেলবো, তার ফলে কি হবে, ওই ইউজ করা প্রোডাক্ট গুলো ড্যামেজ যদি করা থাকে, তার মধ্যে আবার নকল প্রসাধনী ভরে বা ডিওড্রেন্টের খালি ক্যানের মধ্যে শুধুমাত্র গ্যাস ভরে বাজারে বিক্রি করতে পারবে না। তার ফলে কি হবে, এই নকল পণ্য থেকে কিছুটা হলেও আমরা বাঁচতে পারবো। এটা একটা সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদেরকে বলে রাখবো। আমরা পরবর্তী স্লাইডে যাব, পরের যে সমস্যা উপভোক্তারা ফেস করে। দেখো 3 নম্বর বলছে কি, 3 নম্বর বলছে কিন্তু যে বিভ্রান্তিকর তথ্য। অনেক সময়তেই অনেক পণ্যে কিন্তু আমরা বিভ্রান্তিকর তথ্য পেয়ে থাকি, যেমন দেখো মিথ্যা তথ্য, লুকানো মূল্য মানে হিডেন কস্ট অনেক সময় থাকে। এরকম আমি মিথ্যা তথ্য বলতে একটা যেমন বলতে পারি এক্সাম্পল হিসেবে, দেখবে অনেক সময়তে আমরা বিজ্ঞাপনে দেখে থাকি যে বিভিন্ন সফট ড্রিঙ্কস এর বিজ্ঞাপনে দেখি যে তাতে প্রচুর পরিমাণে ফ্রুটস বা ফলের নির্যাস আছে, কিন্তু আমরা যখন এই সফট ড্রিঙ্কসটা কিনে যদি একবার পেছনে যদি একবার লেভেলটা যদি চেক করি, ইনগ্রেডিয়েন্টসে যাই, তখন কিন্তু দেখব ফলের নির্যাস নেই বা প্রায় নেই বললেই চলে। যেটা কিন্তু বিজ্ঞাপন বলছে সেটা কিন্তু আদতে কিন্তু নেই। অতএব মিথ্যা তথ্যের কিন্তু আমরা সম্মুখীন হয়ে থাকি। তারপর বলছে দেখো লুকানো মূল্য বা হিডেন কস্ট কি, অনেক সময়তেই আমরা দেখতে পাই বিভিন্ন দোকান বা শপিং মলেতে গেলে আপ টু 50% ছাড়, আপ টু, বা হয়তো দেখলাম ফ্ল্যাট 50% অফ, তলায় স্টার দিয়ে কন্ডিশনস অ্যাপ্লাই বলে লেখা থাকে। ওইগুলো কিন্তু আমাদের এই লুকানো মূল্যের মধ্যেই পড়ছে, মানে সঠিক পরিষ্কার ভাবে বলছে না। আমরা যখন দোকানে যাব তখন বলবে যে কতটা আপ টু, মানে কতটা ছাড়, আদতে কিন্তু পুরো 50% দেখে মানুষ যাচ্ছে আগ্রহী হয়ে, কিন্তু অতটা ছাড় কিন্তু পায় না। পরবর্তী কি বলছে, পণ্যের বিবরণ সম্পর্কে কিন্তু স্বচ্ছতার অভাব গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। পণ্যের বিবরণ একই ব্যাপার, আমরা দারুণ দেখছি কোনো সফট ড্রিঙ্কস কিনতে গেলাম, বাচ্চাদের ড্রিঙ্কস, দারুণ সব পুষ্টিকর খাবার, ফলের ছবি দেওয়া, কিন্তু যখন আমরা ইনগ্রেডিয়েন্টস চেক করব তৈরি কিভাবে হয়েছে, তখন কিন্তু ওই ফল বা পুষ্টিকর কিন্তু কিছুই আমরা পাবো না। অতএব এইভাবেও কিন্তু বিভ্রান্তিকর বিভিন্ন তথ্যের দ্বারাও কিন্তু কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হয় বা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা পরবর্তীতে যাব অতিরঞ্জিত বিজ্ঞাপন। আমি অলরেডি বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু বা আলোচনার মধ্যে কিন্তু আমি বিজ্ঞাপন নিয়ে অলরেডি বলেছি, মানে বিজ্ঞাপনে আমরা প্রোডাক্টটা বিক্রি করবার জন্য এমন ভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে যেখানে প্রোডাক্টটার যতটা গুণাগুণ তার থেকে অনেক বেশি গুণসম্পন্ন বলে প্রোডাক্টটাকে দেখানো হচ্ছে বিজ্ঞাপনের মধ্যে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলা যায় কি না, সাবান অথবা প্রসাধনী প্রয়োগ করলে ত্বক ফর্সা এবং কি
চকচকে হয়ে যায়, কিন্তু বাস্তবে কি সেটা হয়? বাস্তবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু সাবান মেখে আমাদের ডিনার কমপ্লেক্সনকে চেঞ্জ করতে পারতাম বা ত্বকের রং চেঞ্জ করতে পারতাম, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। অতএব এই ধরনের অতিরঞ্জিত বিজ্ঞাপনের দ্বারা কিন্তু কনজিউমাররা কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট দেখো, ওজনের কারচুপি। এই ওজনের কারচুপিটা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমরা ফেস করে থাকি। এটা কিন্তু খুব সহজ এবং খুব প্রতিদিনকার ব্যাপার। কিন্তু অনেক সময় আমরা দেখবে বাজারে যাই, মাছ কিনতে যাওয়া হলো, আমরা দেখছি, আমি বলেছি 1 কেজি দিতে, ওটা হলো 1 কেজি 150। আমাদের মাছ বিক্রেতা কিন্তু বললো, ম্যাডাম 150 গ্রাম বেশি আছে, আপনার ওই দামটা আর ধরলাম না। কিন্তু ওটা কি আসল কথা? নিশ্চয়ই ওজনে, কারণ সে তো আমার কেউ কি বলবো, সে আমাকে 150 গ্রামটা দেবে কেন? তার পকেট থেকে, তার মুনাফা থেকে আমাকে 150 গ্রামটা ফ্রি দেবে কেন? তাই না? অতএব সেটা আমাকে মাথায় রাখতে হবে, যখনই এই এক্সট্রা কেউ দিচ্ছে বলছে, তখনই কিন্তু ওজনে কারচুপি আছে কিন্তু ধরে নিতে হবে। তাছাড়াও কিন্তু অনেক সময়তেই আমরা ওজনের প্রতিনিয়তই আমরা কিন্তু দেখতে পাই, অনেক সময়তেই দেখতে পাই এই বিভিন্ন ব্যবসায়ীরা তাদের মুনাফা বৃদ্ধির জন্য কিন্তু ওজনে কারচুপি করে থাকে। আমরা এর পরবর্তীতে যাব। পরবর্তী দেখো 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে কি বলছে? যে পণ্যের কালোবাজারি। অনেক সময়তে কি হয়, যে ধরো উৎসবের সময়, দুর্গাপুজো, ঈদ, এই যে বড় বড় যে ফেস্টিভ্যালস গুলো থাকে, বা ক্রিসমাস, আরো অনেক রকমের তো আমাদের ফেস্টিভ্যালস হয়ে থাকে বিভিন্ন উৎসবের সময়। আর একটা কোন সময়? বিভিন্ন উৎসবের সময়কালে আর প্রাকৃতিক দুর্যোগের সময় কি হচ্ছে, অনেক সময়তে বিক্রেতারা ইচ্ছাকৃতভাবে কি করছে না, পণ্যের অভাব সৃষ্টি করে। এবং এর ফলে কি হয়, যেহেতু যেই প্রোডাক্ট কোন একটা আমাদের বাজারে পাওয়া যাবে না, তখনই কিন্তু ক্রেতাদের মধ্যে চাহিদা অনুযায়ী যেই পণ্যটা কম থাকবে, তার ফলে সেটা তারা, অসাধু ব্যবসায়ী যারা, সেটার দাম বাড়িয়ে দেয়। এই যে দ্রব্যমূল্যের সময়কালে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। বাজারে কোনো প্রয়োজনীয় পণ্যের, বিশেষত খাদ্যদ্রব্যের যদি অভাব হলে দ্রব্যমূল্যের বৃদ্ধি সত্ত্বেও ক্রেতারা তা বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হয়, কারণ আমার প্রয়োজন, বাজারে পাওয়া যাচ্ছে না, কম আছে, অথবা কিন্তু অসাধু ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিল। তার ফলে কি হচ্ছে, যে বেশি দামেতেও কিন্তু ক্রেতারা তখন প্রয়োজনীয় জিনিসটা কিনতে বাধ্য হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ভবিষ্যতে প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার আশঙ্কায় অনেক সময় এগুলো অধিক মূল্যে ক্রয় করে সঞ্চয় করছে। কারণ উৎসব হলে সেটা আমাদের রিচুয়ালস এর জন্য দরকার, এমন কিছু জিনিস থাকে আমাদের রীতি নিয়ম আচারের জন্য। আর এছাড়া যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, তখন তো আমরা আমাদের সঞ্চয় করবার জন্য, যাতে আমাদের সমস্যা না হয়, তার জন্য কিন্তু মানুষ অধিক মূল্যেও কিন্তু সেই জিনিসগুলো, দ্রব্যগুলো কিন্তু কালেক্ট করে। অতএব এই ধরনের পণ্যের কালোবাজারিও কিন্তু একটা আমাদের কাস্টমারদের বা কনজিউমারদের কিন্তু একটা অন্যতম সমস্যা। আমরা পরবর্তীতে দেখো কি বলছে এখানে, বিক্রয় করার উদ্দেশ্যে ক্রেতাদের উপর চাপ সৃষ্টি। বিক্রয় করার উদ্দেশ্যে কিন্তু ক্রেতাদের উপর অনেক সময়তেই চাপ সৃষ্টি করে থাকে কিছু ব্যবসায়ী, সবাই না করলেও কিন্তু করে থাকে। যে একটা নিচে একটা দিয়ে দিই, আমরা তো অনেক সময়তেই দোকানে যাই, অনেকগুলো জিনিস দেখি, তুমি হয়তো বা কেউ হয়তো একটা পছন্দ করলো, তারপর হয়তো বিক্রেতা চাপ সৃষ্টি করে, না না এটাও নিয়ে নিন, এটাও ভালো। এই অনেক সময়তেই ক্রেতারা কিন্তু এই চাপের সম্মুখীন হয়ে বশীভূত হয়ে পড়ে, বা তারা কিন্তু এই চাপের সম্মুখীন হয়ে তাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত জিনিস কিন্তু কিনে ফেলে। অতএব এটা কিন্তু কনজিউমারদের অন্যতম একটি সমস্যা, যে ক্রেতাদের উপর চাপ সৃষ্টি করার ফলে তারা জিনিসপত্র বেশি পরিমাণ, প্রয়োজনের তুলনায় বেশি কিনছে।
তারপরে দেখো আমরা যেটা দেখছি, অনলাইন কেনাকাটায় প্রতারিত হওয়া। এই অনলাইন কেনাকাটায় প্রতারিত হওয়াটা কিন্তু বর্তমানে কিন্তু আমরা এরকম অনেক উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ বর্তমানে আমরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে অনলাইন শপিং করছি, প্রচুর অনলাইন সাইটস আছে। এবার এই অনলাইন সাইটস এ কিন্তু অনেক সময়তেই আমরা কি হচ্ছে না, অনেক সময়তেই যেমন আমাদের অর্থহানি হচ্ছে, মানে টাকাটা যেমন মানে আমরা হয়তো খারাপ মানে টাকা লস হচ্ছে। তারপর কি নিম্নমানের পণ্যদ্রব্য, মানে যে জিনিসটা আমরা অনলাইন সাইটে দেখলাম যে ওই জিনিসটার এরকম দাম বা তার যে স্পেসিফিকেশনস ডিটেলস দেওয়া আছে যে এই কোয়ালিটির এই সাইজ, সেইটা কিন্তু আমরা যখন আমাদের কাছে আসছে প্রোডাক্টটা, কনজিউমাররা কিন্তু তখন দেখছে যা সাইটে দেখিয়েছিল সেইটা সেম কোয়ালিটি নয়, অতএব তারা কিন্তু নিম্নমানের পণ্যদ্রব্য একটা সমস্যার মধ্যে পড়ছে। তারপরে দেখো আসছে নকল পণ্যদ্রব্য। নকল পণ্যদ্রব্য এটা কিন্তু এটাও একটা কিন্তু সমস্যা আমাদের এই অনলাইন সাইটে। যা দেখাচ্ছে সেটা কিন্তু বাড়িতে হয়তো এলো না, তার ফলে কিন্তু নকল দ্রব্য আসছে, এবং নকল দ্রব্যের দামটা তো নিশ্চয়ই সঠিক আসলের যে দামের সাথে সমান তো হতে পারে না। অতএব আমরা যেমন আর্থিকভাবে যেমন ক্ষতি হচ্ছে আমাদের, তার সাথে সাথে নকল দ্রব্য এবং নিম্নমানের যে পণ্য এটাও কিন্তু পাচ্ছি। এটা কিন্তু বর্তমানে এই অনলাইন কেনাকাটা প্রতারিত হওয়ার একটা মানে একটা সমস্যা। এরপরে দেখো আমাদের আসছে দেখো 9 নম্বর পয়েন্ট, যেটা কনজিউমাররা সমস্যা পড়ে। কি বলছে? ভুল বা অপর্যাপ্ত তথ্য। ভুল বা অপর্যাপ্ত তথ্য বলতে কি বলছে? আমরা যখনই কোনো পণ্য বা পরিষেবা কিনি বা ক্রয় করি, তখন দেখবে প্রত্যেকটা পণ্যের গায়ে কিন্তু একটা লেবেল থাকে। গায়ে না থাকলে ধরো এই যে আমরা ফোন কিনি, ফোনের বক্সে দেখবে ছোট বুকলেট মতো বই থাকে, তাই তো? তার মানে ওই পণ্যটা বা ওই পরিষেবাটা ব্যবহার কিভাবে করব, কোথায় তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, তার দাম কি, এই সমস্ত তথ্য কিন্তু একটা পণ্যের লেবেলে কিন্তু লেখা থাকে। তা অনেক সময়তেই কি হয়ে থাকে, এই লেবেলে কিন্তু সঠিক তথ্য বা পর্যাপ্ত পরিমাণে সম্পূর্ণ তথ্য লেখা থাকে না, যার দ্বারা কিন্তু কনজিউমাররা সমস্যার সম্মুখীন হয়। যেমন এখানে দেখো আমার এখানে কি লেখা আছে স্লাইডটাতে, যেমন পণ্যের উপকরণ, পণ্যটি তৈরির তারিখ, পণ্যটির মেয়াদ শেষ হওয়ার সময় ইত্যাদি লেখা থাকছে, যেটা বললাম। এবার লেভেলে যদি এগুলো সঠিকভাবে তথ্য দেওয়া না থাকে, তাহলে কিন্তু উপভোক্তারা সমস্যার সম্মুখীন হয়। আমরা পরবর্তী পয়েন্টে যাব, বিক্রয় পরবর্তীকালীন পরিষেবার অভাব। এবার আমরা এতক্ষণ ধরে কি আমরা যা দেখলাম, যে আমরা উপভোক্তা শিক্ষার মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে শিখলাম, সঠিক আমার প্রয়োজন অনুযায়ী সঠিক আইডেন্টিফাই করলাম, আমি ধরো কিনলাম, তার ব্যবহারও জানলাম। কিন্তু অনেক সময়তেই হয়ে থাকে যে সঠিকভাবে ব্যবহার করার পরও হয়তো প্রোডাক্ট বা পরিষেবাতে কোনো রকম ত্রুটি বা সমস্যার সম্মুখীন হচ্ছে উপভোক্তা। এবার এই সমস্যার সম্মুখীন যদি হয়, তাহলে অবশ্যই যেখান থেকে প্রোডাক্টটা কেনা হয়েছে সেখানেই বা সেই কোম্পানির কাছে নিয়ে যাওয়া। এবার সেই কোম্পানি অনেক সময়তেই ক্রেতাদেরকে সঠিকভাবে গাইড বা পরিষেবা মানে বিক্রয়ের পরবর্তী যে পরিষেবাটা প্রদান করে থাকে না, যেটা কিন্তু কনজিউমার বা ক্রেতা হিসেবে কিন্তু তোমার মানে সমস্যার তারা সম্মুখীন হয়ে থাকে। আমরা এর পরবর্তীতে যাব। আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখানে যেটা বলছে, দেখো বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রয়ের আগে ক্রেতাদের সঙ্গে বিক্রেতারা সুন্দর ব্যবহার করে থাকেন, কিন্তু বিক্রয়ের পর কোনো সমস্যা হলে তাদের সহায়তা পাওয়া যায় না, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। অতএব এই বিক্রয় পরবর্তী পরিষেবার অভাবটাও কিন্তু কনজিউমারদের অন্যতম একটি প্রবলেমের মধ্যে পড়ছে। আমরা পরবর্তী স্লাইডে যাব, এবং এটি কিন্তু শেষ স্লাইড আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। আমরা দেখো 11 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি,
11 নম্বর পয়েন্ট আমরা কি দেখছি? নকল দ্রব্য এবং বিভ্রম সৃষ্টিকারী প্যাকিং। কি বলছে এখানে? নকল দ্রব্য বা বিভ্রম সৃষ্টিকারী প্যাকিং এর কারণে উপভোক্তা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেটা তোমাদের আগে আমি বললাম, অনেক সময় কি হয়, নামি কোম্পানির প্যাকেট, আমি তো দেখছি নামি কোম্পানি একদম ব্র্যান্ডেড জানা কোম্পানি কিনে নিয়ে আসছি বা কনজিউমাররা কিনে নিয়ে আসছে, কিন্তু তার ভেতরে কিন্তু নকল প্রোডাক্ট কিন্তু থাকছে। এইটা কিন্তু উপভোক্তারা অনেক সময়তেই সম্মুখীন হয়ে থাকে, যার জন্যই সচেতনতামূলক ভাবে যে কথাটা তোমাদেরকে বললাম, যে আমরা নিজেদের জীবনে যে প্রসাধনী বা যে জিনিসগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টের বটলগুলো বা এমটি যে বটলগুলো কখনোই আমাদের কিন্তু বিকৃত না করে ফেলা উচিত নয়। কারণ আমরা যেটা ফেলছি সেটাই কিন্তু আবার একটা রিসাইক্লিং করে অসাধু ব্যবসায়ীদের হাতে যাচ্ছে, এবং যার দ্বারা এই যে দেখো যে নামি কোম্পানির প্যাকেটের মধ্যেও কিন্তু নকল নিম্নমানের দ্রব্য বিক্রয় করা হয়ে থাকে। আমাদের সর্বশেষ পয়েন্ট যেটার দ্বারা কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা সমস্যায় পড়ে, সেটা হলো কি? দুর্বল গ্রাহক পরিষেবা। এই যে আমরা যেটা বললাম, আমরা কোনো প্রোডাক্ট কিনলাম, কিনে সেটা ব্যবহার করছি, ব্যবহার করতে করতে হতেই পারে আমাদের প্রোডাক্টটা সঠিকভাবে কাজ করছে না বা সেটাতে কোনো সমস্যা দেখা দিল, এবং সেই সমস্যা যদি দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই কোম্পানির যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। কিন্তু অনেক কোম্পানি কিন্তু দেখা যায় যে অদক্ষ বা প্রতিক্রিয়াহীন গ্রাহক পরিষেবা তারা কিন্তু পেয়ে থাকে। মানে আমি যে কমপ্লেনটা করলাম তার এগেনস্টে বা তার সেই রিগার্ডিং কোনো রকম ফিডব্যাক না পাওয়া বা কোম্পানির তরফ থেকে সহায়তা না পাওয়া। তা এই দেখো আমরা কিন্তু 12খানা পয়েন্ট কিন্তু আমরা উপভোক্তাদের সমস্যা সম্পর্কে জানলাম। এবার এই উপভোক্তাদের সমস্যা সম্পর্কের জন্য দেখো এই যে সমস্যাগুলিকে দূর করার জন্য কি করা হচ্ছে না, বর্তমানে কিন্তু ভীষণ এফেক্টিভ একটা তোমার পদক্ষেপ নেওয়া হয়, সেটা হলো উপভোক্তা সুরক্ষার ব্যবস্থা করা। এই উপভোক্তা সুরক্ষা বিষয়টির বিষয়টা কিন্তু সমাজে ভীষণ বহুল চর্চিত তোমার একটি টপিক বা একটা জিনিস বলবো, যে ক্রেতা সুরক্ষা দপ্তর কিন্তু এই উপভোক্তা সুরক্ষার ব্যবস্থাটা কিন্তু ভীষণভাবে স্ট্রংলি তারা করে থাকছে। কি বলছি? উপভোক্তা সুরক্ষা বিষয়টি বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই উপভোক্তা সুরক্ষা বিষয়টি ক্রেতাদের বিভিন্ন পণ্য নিরাপদে ক্রয় করতে এবং ব্যবহার করতে উৎসাহিত করে, এবং উপভোক্তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তারা কিন্তু দেখো আইনি পথে কিন্তু সেইগুলোর সমস্যার সমাধান করতে সাহায্য করে। কে না, এই উপভোক্তা সুরক্ষার ব্যবস্থাটা করে উপভোক্তা কনজিউমার ফোরাম। তাহলে দেখো আজকে কিন্তু এই স্লাইডটা কিন্তু আমাদের সর্বশেষ স্লাইড। আমরা কিন্তু এই তোমার চ্যাপ্টারটা থেকে তাহলে কি করলাম, আমরা উপভোক্তা কাদের বলে জানতে পারলাম, উপভোক্তা শিক্ষা কাকে বলে জানতে পারছি, উপভোক্তা শিক্ষার ইম্পর্টেন্স জানলাম, এবং তার সাথে সাথে জানলাম উপভোক্তা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেইগুলোর সম্পর্কে জানলাম। তাহলে আশা করছি আজকে আলোচনা থেকে তোমরা সবাই উপকৃত হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।